প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। আমি তৌফিকুল ইসলাম, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়। আমি 41তম বিসিএস থেকে যোগদান করেছি। আমি বর্তমানে কর্মরত আছি মাদারীপুর সরকারি সুফিয়া মহিলা কলেজে। আমি পড়াশোনা করেছি। আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছি। আজকে আমি তোমাদের অনার্স প্রথম বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এই সিলেবাস এবং অল্প কিছু প্রথম বিষয়ে অল্প কিছু আমি আলোচনা করব। আমি শুরুতেই বলি, তোমাদের যে সিলেবাস, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস হচ্ছে ইংরেজিতে প্রণয়ন করা হয়েছে। ওইখান থেকে আমি তোমাদের সুবিধার্থে বাংলায় লিখেছি। মোট কয়টি কোর্স থাকবে, কি কি পড়তে হবে, এই বিষয়ে আমি একটু আলোচনা করব। প্রথমেই তোমাদের প্রথম কোর্সটা হচ্ছে প্রাক ইসলামী আরব এবং প্রাচীন সভ্যতা। প্রাক ইসলামী আরব এবং প্রাচীন সভ্যতা। তারপর হচ্ছে মুসলমানদের ইতিহাস 570 থেকে 750। এর মাঝে থাকবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, উমাইয়া বংশ 750 পর্যন্ত এই কোর্স। তারপরে দ্বিতীয় কোর্সটা হচ্ছে মুসলমানদের ইতিহাস 750 থেকে 1258। এখানে থাকবে উমাইয়া আব্বাসীয় বংশ এবং আব্বাসীয়দের সময়ে বিভিন্ন যে রাজবংশের উত্থান হয়েছিল, এই টোটাল একটা বিষয় নিয়ে থাকবে এই কোর্সে। পরের কোর্সটি হচ্ছে স্পেনে মুসলিমদের ইতিহাস, মুসলমানদের ইতিহাস 711 থেকে 1492। এরপরে হচ্ছে বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও পরিচয়। এটা আবশ্যিক বিষয়, এটা সবারই পড়া লাগবে। এরপরে এইটা তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটাও সবাই পড়া লাগবে। এরপরে সমাজবিজ্ঞান, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান। এই তিনটার মধ্য থেকে তোমাদের যে কোনো একটা নিতে হবে। এই হচ্ছে কোর্সের আউটলাইন, কোর্সের গাইডলাইন। এবার আমি তোমাদের এই প্রাক ইসলামী আরব এবং প্রাচীন সভ্যতা থেকে বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো আসে, এর মধ্য থেকে অল্প কয়েকটা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। এই প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে প্রতি বছরের পরীক্ষায় এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে। এখান থেকে ছোট প্রশ্ন আকারে আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে, আবার বড় প্রশ্ন আকারে আসতে পারে। আমি একটু আলোচনায় যাই। শুরুতেই করি জাজিরাতুল আরব। তোমরা যারা ইন্টারমিডিয়েটে এইচএসসি তে যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় পড়েছো, তারা এই শব্দগুলোর সাথে পরিচিত। প্রথমে আমি বলি জাজিরাতুল আরব। জাজিরাতুল আরব শব্দের অর্থ কি? জাজিরাতুল আরব শব্দের অর্থ আরব উপদ্বীপ। জাজিরা হচ্ছে আরবি শব্দ, এর অর্থ উপদ্বীপ। জাজিরাতুল আরব শব্দের অর্থ আরব উপদ্বীপ। আমি একটু বলি উপদ্বীপ কি। তোমরা যারা পড়ে আসছো তারা সবাই জানো উপদ্বীপ কি। উপদ্বীপ হচ্ছে এমন একটা জায়গা যা তিন দিকে জল, একদিকে স্থল, এই জায়গাকে বলা হয় উপদ্বীপ। তাইলে জাজিরাতুল আরব মানে আরব উপদ্বীপ। তাইলে আরব উপদ্বীপ কেন? আরবে তিন দিকে জল, একদিকে স্থল, এই জন্য আরবকে বলা হয় আরব উপদ্বীপ। আরবের তিন দিকে কি? আরবের পূর্বে আছে পারস্য উপসাগর, পশ্চিমে লোহিত সাগর, দক্ষিণে ভারত মহাসাগর এবং উত্তরে সিরিয়ার বিস্তীর্ণ মরুভূমি। তাহলে আমরা দেখতে পেলাম, দেখো আরবের তিন দিকে কিন্তু জল, তিন দিকে পানি আর একদিকে স্থল, এই জন্য আরবকে বলা হয় জাজিরাতুল আরব। যদি এটা 5 মার্কে আসে বা এক মার্কে আসলে এরকম আসবে যে জাজিরাতুল আরব শব্দের অর্থ কি, তাহলে লিখবা আরব উপদ্বীপ। যদি 5 মার্কে আসে তাহলে একটু এরকম ব্যাখ্যা করে লিখবা যে আরবের তিন দিকে জল, একদিকে স্থল থাকার কারণে আরবকে বলা হয় আরব উপদ্বীপ। এবার একটু বর্ণনা লিখতে পারো যে আরবের পূর্বে কি, পশ্চিমে কি, উত্তরে কি, দক্ষিণে কি। আমি বললাম ওকে, এটা একটু নিজেরা সাজিয়ে গুছিয়ে লিখবা। এক। দ্বিতীয় প্রশ্নে আসি, উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন? উটকে বলা হয় মরুভূমির জাহাজ কেন বলা হয়? কারণ এই মরুভূমিতে আরব দেশে যোগাযোগ করার জন্য, যাতায়াতের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, সবকিছুর জন্য একমাত্র বাহন হচ্ছে উট। উটের মাধ্যমেই তারা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাতায়াত করে, উটের মাধ্যমেই তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করে। এই জন্য উটকে বলা হয় মরুভূমির জাহাজ। উটকে বলা হয় মরুভূমির জাহাজ কেন বলা হয়? যাতায়াতের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য তারা আরবরা কি ব্যবহার করতো? মাধ্যম হিসেবে ব্যবহার করতো উটকে। এই জন্য উটকে বলা হয় মরুভূমির জাহাজ। এটা ওরকম যদি সংক্ষিপ্ততে আসে তাহলে এইভাবে আসবে যে মরুভূমির জাহাজ বলা হয় কাকে? এক কথায় লিখতে হবে উটকে। যদি 5 মার্কে আসে তাহলে এরকম আসবে উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন? একটু ব্যাখ্যা দিতে হবে। একটু ব্যাখ্যা লিখবা যে তৎকালীন আরবে মানে যাতায়াত, যোগাযোগ একমাত্র বাহন ছিল ব্যবসা বাণিজ্য, একমাত্র বাহন ছিল কি? উট। এই সবের জন্য এই কারণে উটকে বলা হয় মরুভূমির জাহাজ। ওকে, এরপরে আসি বেদুইন। বেদুইন কারা? আমরা জানি বেদুইন শব্দটি এসেছে আরবি শব্দ বাদাই থেকে। আরবি শব্দ বাদাই থেকে।
যারা মরুভূমি অঞ্চলে যাযাবর জীবনযাপন করে তাদেরকে বলা হয় বেদুইন। মরুভূমি অঞ্চলে যাযাবর মানে কি? যাযাবরের ইংরেজি শব্দ নোমাডিক। যাযাবর মানে কি? যাযাবর মানে যাদের নির্দিষ্ট কোনো বাড়ি ঘর নেই, ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করে, তৎকালীন আরবের যারা এরকম মরু অঞ্চলে বসবাস করত, ওদের কোনো নির্দিষ্ট বাড়ি ঘর ছিল না, ওরা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে বসবাস করত, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাইতো, এদেরকে বলা হয় বেদুইন। এই বেদুইনদের প্রধান পেশা কি ছিল? বেদুইনদের প্রধান পেশা ছিল এরা পশুপালন করত, এরা কৃষি কাজ করত, এরা লুটতরাজ করত। এই কাজগুলোর জন্য এই বেদুইনদের প্রধান পেশা ছিল এটা। এটা যদি এরকম আসে বেদুইন কারা, তাহলে লেখা শুরু করবে এরকম যে যাযাবর মরুবাসীদের বলা হয় বেদুইন। বেদুইনরা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে গিয়ে বসবাস করত। এদের নির্দিষ্ট ফিক্সড কোনো বাড়ি ঘর ছিল না। এদের প্রধান পেশা ছিল পশুপালন, কৃষিকাজ, এরপর হচ্ছে লুটতরাজ। এই ছিল এদের প্রধান পেশা। ওকে, এরপরে পরের টপিকে আসি, উকাজ মেলা। উকাজ মেলা কি তোমরা যারা এইচএসসি তে পড়ে আসছো সবাই জানো। তৎকালীন আরবের প্রাক ইসলামী আরব, এই প্রাক ইসলামী আরবকে কিন্তু আইএমএ জাহেলিয়াত বলা হয়। তোমরা জানো আইএমএ জাহেলিয়াত শব্দের অর্থ অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ, এজ অফ ইগনোরেন্স, অন্ধকার যুগ। এই আইএমএ জাহেলিয়াতে ওই আরবের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় প্রতিটি ক্ষেত্রেই অন্ধকারাচ্ছন্ন তারা নিমজ্জিত ছিল। তারা কন্যা শিশুদেরকে জীবন্ত কবর দিত। সবাই তোমরা জানো এগুলো না? এই প্রাক ইসলামী আরবে এত নেগেটিভ বিষয়গুলো থাকার পরও একটা পজিটিভ বিষয় ছিল, তারা সাংস্কৃতিক দিক দিয়ে খুব সমৃদ্ধ ছিল। আরবে প্রতি বছর একটা মেলা বসে, মক্কার অদূরে প্রতি বছর হজের মৌসুমে মক্কার অদূরে একটা মেলা হতো। ওই মেলার নাম ছিল উকাজ মেলা। এই মেলায় ঘোড় দৌড়, উটের দৌড়, তারপরে নাচ গান, পণ্য কেনাবেচা সবই ছিল। এইটা হচ্ছে উকাজ মেলা। তাহলে পরীক্ষায় যদি এরকম আসে যে প্রতি বছর হজের মৌসুমে আরবে যে মেলা বসতো, মেলার নাম কি, এক মার্কে আসে, তাহলে লিখবা উকাজ মেলা। খ নাম্বারে যদি আসে যে উকাজ মেলা বলতে কি বুঝো, তাহলে এরকম লিখবা যে উকাজ মেলা হচ্ছে প্রতি বছর হজের মৌসুমে মক্কার অদূরে এই মেলা বসতো। এই মেলায় নাচ গান, ঘোড় দৌড়, উটের দৌড়, পণ্য কেনা বেচা এই সবই করা হতো। এই মেলার একটা বিশেষত্ব ছিল, এই যে পরের প্রশ্নটা পড়াইতে আসলে এই মেলা সম্পর্কে আরেকটু তথ্য আমরা জানতে পারবো। আস-সাবাউল মুআল্লাকা, এই মেলার একটা বিশেষত্ব ছিল, এই মেলায় কাব্য প্রতিযোগিতা হইতো। এই মেলার একটা অংশে কবিতা প্রতিযোগিতা হইতো। সেইখানে কবিরা তাদের স্বরচিত কবিতা পাঠ করতেন। তোমরা জানো যে আরবরা কিন্তু তীক্ষ্ণ মেধাবুদ্ধি সম্পন্ন ছিল। তারা যে কোনো কিছু শুনেই মনে রাখতে পারতো। তারা মুখে কবিতা রচনা করতে পারতো। এটা তাদের খুব ভালো একটা গুণ ছিল। যেমন বিখ্যাত কয়েকজন কবি আমি বলি, ইবনুল কায়েস, আনতারা ইবনে সাদ্দাত, আমর ইবনে কুলসুম, এরকম বিখ্যাত কিছু কবি ছিল আরব। এই উকাজ মেলার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, উকাজ মেলার একটা অংশে কবিতা প্রতিযোগিতা হইতো। এখানে কবিরা এসে স্বরচিত কবিতা পাঠ করতেন। বিচারকরা এই প্রতিযোগিতার মধ্যে থেকে 7 জন কবির 7টা কবিতাকে বাছাই করত। 7 জন কবির 7টা কবিতাকে বাছাই করত। এই 7টা কবিতাকে বাছাই করে পবিত্র কাবার দেয়ালে সোনালী হরফে এই 7টা কবিতাকে ঝুলিয়ে রাখা হতো। এই যে 7টা কবিতাকে ঝুলিয়ে রাখা হতো, এইটাকে আরবিতে করে আস-সাবাউল মুআল্লাকা। এর বাংলা অর্থ শব্দ ঝুলন্ত কবিতা। তাহলে উকাজ মেলা থেকে আমরা দুইটা প্রশ্ন জানতে পারলাম। উকাজ মেলা কি তাও জানতে পারলাম। যদি কোনো প্রশ্ন আসে যে এরকম সংক্ষিপ্ততে যদি আসে এরকম যে আস-সাবাউল মুআল্লাকা শব্দের অর্থ কি, তাহলে লিখবা আস-সাবাউল মুআল্লাকা শব্দের অর্থ শব্দ ঝুলন্ত কবিতা। আর যদি প্রশ্ন আসে যে হচ্ছে আস-সাবাউল মুআল্লাকা বলতে কি বুঝো, সংক্ষিপ্ত প্রশ্ন যদি আসে তাহলে লিখবা আস-সাবাউল মুআল্লাকা শব্দের অর্থ শব্দ ঝুলন্ত কবিতা। প্রতি বছর উকাজ মেলায় কাব্য প্রতিযোগিতা হতো। ওই প্রতিযোগিতায় 7 জন কবির শ্রেষ্ঠ 7টি কবিতাকে বাছাই করা হতো। বাছাই করে সোনালী হরফে পবিত্র কাবার দেয়ালে ঝুলিয়ে রাখা হতো। ওই 7টি কবিতাকে বলা হয় আস-সাবাউল মুআল্লাকা বা শব্দ ঝুলন্ত কবিতা। আমি গল্প আকারে বলতেছি, নিজেরা সুন্দর করে বুঝিয়ে লিখবা। ওকে, এরপর আসি সভ্যতা থেকে। সবচেয়ে প্রাচীন সভ্যতা আমরা জানি, সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি? মিশরীয় সভ্যতা। আমরা এই মিশরীয় সভ্যতা সম্পর্কে বেশ কিছু প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে।
আমরা তার মধ্যে থেকে একটা প্রশ্ন একটু এখন আলোচনা করি যে মিশরকে নীল নদের দান কেন বলা হয়। মিশরকে নীল নদের দান কেন বলা হয়? এখানে ছোট প্রশ্নে একটু প্যাচ থাকে। মিশরকে কিসের দেশ বলা হয়? তাইলে আসবে মিশর হলো পিরামিডের দেশ। আর যদি বলা হয় মিশরকে কিসের দান বলা হয়, তাইলে বলতে হবে নীল নদের দান। মিশরকে নীল নদের দান বলেছিলেন ইতিহাসের জনক হেরোডোটাস। ইতিহাসের জনক হেরোডোটাস মিশরকে নীল নদের দান করেছিলেন। কেন? কারণ মিশর নীল নদের তীরে অবস্থিত। এই নীল নদে প্রতি বছর যে বন্যাটা হতো, এই বন্যায় নীল নদের দুই তীর প্লাবিত হতো বন্যার পানিতে, এবং সেইখানে দিয়ে এই বন্যার পানি যখন নেমে যাইতো সেইখানে প্রচুর পরিমাণে পলিমাটি জমা হতো। পলিমাটির ব্যবহার তো আমরা ছোটবেলা থেকে কৃষি শিক্ষা বই পড়ে আসছি। পলিমাটি আমাদের কি কাজ করে? আমাদের জমিকে উর্বর করে। যে জমিতে পলিমাটি থাকে সেই জমিতে প্রচুর পরিমাণে ফসল ফলাদ উৎপন্ন হয়। তাই এই যে মিশরের প্রতি বছর বন্যায় দুই তীরে যে প্লাবিত হতো এবং ওইখানে পলিমাটি জমা হতো, এর ফলে প্রচুর পরিমাণে মিশরে প্রচুর পরিমাণে ফসল ফল ফলাদি উৎপন্ন হতো। এছাড়া এই নীল নদকে কেন্দ্র করে মিশরের অর্থনীতি গড়ে উঠেছিল। নীল নদকে কেন্দ্র করে মিশরের অর্থনীতি পরিচালিত হতো। এই জন্য মিশরকে বলা হয় নীল নদের দান। মিশরকে নীল নদের দান কে বলেছেন? ইতিহাসের জনক, নাকি বলা হয় ইতিহাসের জনক হেরোডোটাস। হেরোডোটাস মিশরকে বলেছেন নীল নদের দান। আর পরীক্ষা যদি আসে যে মিশরকে কিসের দেশ বলা হয়, মিশরকে দেশ বলা হয় পিরামিডের দেশ। মিশরকে বলা হয় পিরামিডের দেশ। সবচেয়ে বড় পিরামিডের নাম কি? ফারাও-খুফুর পিরামিড। ফারাও-খুফুর পিরামিড। ঠিক আমি এইভাবে তোমাদের এই প্রতিটা কোর্সের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো এবং বারবার পরীক্ষায় ঘুরে ফিরে আসছে, এই প্রশ্নগুলো আমি তোমাদের পড়াবো। এখানকার প্রতিটা কোর্সে প্রথমে আমি প্রশ্ন বাছাই করব যে কোন কোন প্রশ্নগুলো আসার মতো, কোন কোনগুলো পড়তে হবে। আমি তোমাদের এখানে গল্প আকারে বলবো, তোমরা জাস্ট প্রশ্নে সুন্দর করে সাজিয়ে লিখবে। তাইলে আমি আবারও বলি, এই যে এখানে যে কয়টা প্রশ্ন, আমি এই প্রশ্নগুলো নিয়েছিলাম এই প্রাক ইসলামী আরব থেকে, প্রাচীন সভ্যতা থেকে। এই অনুরূপভাবে একইভাবে আমরা বাকি কোর্সগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন ধাপে ধাপে আমরা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ, সবার জন্য দোয়া করবেন।